আবারও হাসপাতালে বেগম জিয়া মেডিকেল বোর্ডের পরামর্শে সিসিইউ থেকে ক্যাবিনেট স্থানান্তর, শারীরিক অবস্থা বিবেচনায় পরবর্তী সিদ্ধান্ত জানালেন ব্যক্তিগত চিকিৎসক। আশ্রমের আড়ালে কিডনি সহ বিক্রি হতো অঙ্গ প্রত্যঙ্গ, নিজেই মৃত্যুর জাল সনদ তৈরি করতেন মিল্টন সমাদ্দার। অবশেষে টিবির জালে গ্রেফতারের পর সরানো হয় কাগজপত্র। এবং জলবায়ু পরিবর্তনের স্বাস্থ্য ঝুঁকিতে উপকূলীয় অঞ্চলের লাখো নারী, লবণাক্ততায় হুমকিতে প্রজনন স্বাস্থ্য, নারীর স্বাস্থ্য সেবা নিশ্চিতে সরকারের নতুন প্রকল্প। দেখছিলেন শিরোনাম, ভোরের সময়ের সঙ্গে আছি আইরিন আয়াত। প্রায় 3 মাস পর মে দিবসে রাজপথে শোডাউন করল আওয়ামী লীগ বিএনপি। আবারও সরকারের বিরুদ্ধে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, শুধু অতি ডান অতি বাম নয়, গণতন্ত্রপন্থী সবাই সরকারের পতন চায়। নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শ্রমিক সমাবেশের নেতারা দাবি করেন, বুলেটের জোরে বেশি দিন ক্ষমতায় টিকে থাকতে পারবে না সরকার। এই একদলীয় স্বৈরাচারী সরকার বুলেটের জোরে ক্ষমতায় এসেছে, মানুষের ভোটের জোরে নয়। এই সরকার দেশটাকে শেষ করে দিয়েছে, এই দেশটাকে তলাবিহীন ঝুড়ি বানিয়ে দিয়েছে। প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর জবাব দেন মঙ্গলবার দেয়া প্রধানমন্ত্রীর বক্তব্যের। বিএনপির মহাসচিব বলেন, শুধু অতি ডান অতি বাম নয়, সবপন্থী মানুষ সরকারের বিদায় দেখতে চায়। সব মানুষ যে কোনো পন্থারই হোক, তারা মনে করছে যে এই সরকারের আমলে তাদের ন্যূনতম যে অধিকার, সেই অধিকারটুকু কেড়ে নেওয়া হয়েছে। উনি আরেকটা কথা বলেছেন যে আমাদের অপরাধ কি, আমাদের অপরাধ সরকারের বিরুদ্ধে সব রাজনৈতিক দল ও সংগঠনকে ফের ঐক্যবদ্ধ হওয়ার ডাক দেন মির্জা ফখরুল। আমরা কখনোই অতীতেও পরাজিত হইনি, আমরা পরাজিত হব না। আমরা আমাদের যে লক্ষ্য, বাংলাদেশে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করব, ভোটের অধিকার ফিরিয়ে আনবো। আমি আহ্বান জানাচ্ছি আজকে সকল রাজনৈতিক দল, মত পথ, সংগঠন, ব্যক্তি, বিশেষ করে শ্রমিক সংগঠনকে, যে আপনারা সবাই ঐক্যবদ্ধ হন, আপনাদের অধিকারকে আপনারা ফিরিয়ে আনার জন্য আন্দোলন সংগ্রামে ঝাঁপিয়ে পড়েন। আন্দোলন নিয়ে সমালোচনাকারীদের উদ্দেশ্যে দলটির নেতারা বলেন, বিএনপি চেষ্টার কমতি করেনি, সরকারের নিষ্ঠুর দমননীতির কারণে আন্দোলন সফল হয়নি। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। শ্রমজীবী মানুষকে আওয়ামী লীগ বন্ধু মনে করে, তাই সবসময় তাদের পাশে থাকে বলে জানিয়েছে আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম। বুধবার সকালে কামরাঙ্গীর চরে তিনি বলেন, বিএনপি শ্রমজীবী মানুষের পাশে থাকে না, তাদের আমলে কৃষককে গুলি করে হত্যা করা হয়েছে। এ সময় তীব্র দাবদাহে স্বস্তি দিতে পথচারী শ্রমজীবী মানুষের হাতে ছাতা, পানীয়, স্যালাইন বিতরণ করা হয়। প্রধানমন্ত্রীর নির্দেশে মানুষের পাশে থাকতে নিয়মিত কার্যক্রম পরিচালনা করা হচ্ছে বলে জানান অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি। শ্রমজীবী মানুষের পাশে আমরা আছি মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে, এবং আমরা সবসময় এদেরকে আমাদের বন্ধু হিসেবে মনে করি, আমাদের ভাই হিসেবে মনে করি। যেখানে বিএনপি সাম্রাজ্যবাদের বন্ধু, এই কৃষক জনতার শত্রু। বিএনপির সময়ই কৃষকদেরকে সারের জন্য গুলি করে কৃষকদের হত্যা করেছে বিএনপি, এবং কোনো সময় শ্রমিক শ্রেণীর পাশে তারা দাঁড়ায় নাই। শ্রমিক শ্রেণীর দাবি নিয়ে তারা সবসময় অবহেলা করেছে এবং সবসময় তাদের বিরুদ্ধে অবস্থান ছিল। ন্যায্য পাওনা থেকে শ্রমিকদের বঞ্চিত করলে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ব্যক্তিকেও ছাড় দেয়া হবে না। মহান মে দিবসের আলোচনা সভায় কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শ্রমিক অধিকার নিশ্চিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের তুলনা করে প্রধানমন্ত্রীর প্রশ্ন, কতটি আইএলও কনভেনশনে অনুস্বাক্ষর করেছে দেশটি, অথচ খবরদারি করে বাংলাদেশের বেলায়। এ সময় মালিকদের বিলাসিতা কমিয়ে শ্রমিকদের স্বার্থ দেখার আহ্বান জানান তিনি।
মার্কিন মুলুকে রক্তাক্ত আন্দোলনে বিশ্বের শ্রমজীবী মেহনতি মানুষের ন্যায্য অধিকার আদায়ের ঐতিহাসিক দিন মহান মে দিবস। দিনটি উপলক্ষে বুধবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত আলোচনা সভায় যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় মৃত্যুজনিত কারণে আর্থিক সহায়তা, চিকিৎসা সেবা ও শিক্ষাবৃত্তি ক্যাটাগরিতে 10 শ্রমিক ও পরিবারের সদস্যদের হাতে অনুদানের চেক তুলে দেন সরকার প্রধান। শ্রম অধিকার ইস্যুতে বাংলাদেশের ওপর পশ্চিমা খবরদারির কথা উল্লেখ করে প্রধানমন্ত্রীর পাল্টা প্রশ্ন, বাংলাদেশের সমান আইএলও কনভেনশন অনুস্বাক্ষর করতে পেরেছে কি যুক্তরাষ্ট্র? যদি আমাদের শ্রমিকদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করে, সে যে যত বড়ই হোক না কেন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হলেও তাদেরকে আমরা ছাড়ি না, ছাড়বো না। আইএলওর কনভেনশন যতগুলি জাতির পিতা বঙ্গবন্ধু করে গিয়েছিলেন, এরপরে বাকি যতগুলি কনভেনশন এবং প্রোটোকল আওয়ামী লীগ ক্ষমতায় এসে সেগুলি আমরা সই করেছি। এমনকি আমেরিকাও কিন্তু করে নাই। যদিও তারা প্রশ্ন ওঠে আমাদের কাছে শ্রমিকের কল্যাণ, আমি যদি জিজ্ঞেস করি যে তারা কয়টা আইএলও কনভেনশন বা প্রোটোকল সই করেছে, তার মধ্যে জবাব দিতে পারবে না। প্রধানমন্ত্রীর বক্তব্যে উঠে আসে, মালিকদের যেমন নিজেদের বিলাসিতা কমিয়ে শ্রমিক স্বার্থ দেখতে হবে, তেমনি কারো উস্কানিতে প্রভাবিত না হয়ে নিজেদের কল্যাণে কর্মস্থলের ক্ষতি করা থেকে বিরত থাকতে হবে শ্রমিকদের। আমি জানি আমাদের দেশে কিছু কিছু ভাড়াটা লোক, আমি বলবো কথায় কথায় তারা শ্রমিকদের নিয়ে রাস্তায় নামার চেষ্টা করে। আপনাদের কোনো অসুবিধা যদি হয়, আমার দুয়ার খোলা, আপনারা যোগাযোগ করতে পারেন। কোনো সমস্যা হলে সেটা বলবেন, কিন্তু কারো প্ররোচনায় নিজের রুটি রুজি যেখান থেকে আসবে, ভাত কাপড় আসবে, কর্মসংস্থান হবে, সেটাকে যেন কোনো রকম ধ্বংস করা না হয়, সেটা আপনারা অবশ্যই যত্নবান হবেন। আর মালিকদেরও বলবো, বিলাসিতার কিছু অংশ ছেড়ে দিয়ে শ্রমিকদের কল্যাণে দেখবেন। এ সময় বৈশ্বিক মূল্যস্ফীতি বিবেচনায় তৈরি পোশাক জাতীয় পণ্যের ক্রয় মূল্য বাড়াতে আন্তর্জাতিক ক্রেতাদের প্রতি আহ্বান জানান সরকার প্রধান। যতবার সরকার এসেছি। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। এক মাসের ব্যবধানে আবারও হাসপাতালে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ভর্তি আছেন এভার কেয়ার হাসপাতালে। বুধবার রাতে পরীক্ষা নিরীক্ষা শেষে মেডিকেল বোর্ডের পরামর্শে সিসিইউ থেকে স্থানান্তর করা হয় কেবিনে। এদিকে বেগম জিয়ার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে আবারও দেশের বাইরে চিকিৎসার কথা জানান চিকিৎসকরা। বুধবার সন্ধ্যা 6টায় নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে গুলশানের বাসভবন থেকে বের করা হয়। রাজধানীর এভার কেয়ার হাসপাতালে পৌঁছান সন্ধ্যা 7টায়। রাত 9:30টায় জানানো হয় মেডিকেল বোর্ডের পরামর্শে বেগম জিয়াকে ভর্তি করা হয়েছে ক্রিটিক্যাল কেয়ার ইউনিট সিসিইউতে। এরপর বসে তার চিকিৎসায় গঠিত মেডিকেল টিমের সভা শেষে রাত 12:30টার দিকে গণমাধ্যমে কথা বলেন তার ব্যক্তিগত চিকিৎসক AZM জাহিদ হোসেন। জানান, রাতে যাবতীয় পরীক্ষা নিরীক্ষা শেষে বোর্ড সভার সিদ্ধান্ত অনুযায়ী বেগম জিয়াকে কেবিনে স্থানান্তর করা হয়। চিকিৎসকরা উনি আসার পর ওনার বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা ইতিমধ্যেই হয়েছে, আর কিছু পরীক্ষা বাকি আছে, সেগুলো হবে। সেজন্যই মেডিকেল বোর্ডের সভাও হয়েছে এবং ম্যাডামের শারীরিক অবস্থা পর্যালোচনা করে চিকিৎসকরা অভিমত দিয়েছে যে আজকে অবজারভেশনের জন্য। খালেদা জিয়া দেশি বিদেশি চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন জানিয়ে এই চিকিৎসক আরও বলেন, স্থায়ী চিকিৎসার অংশ হিসেবে লিভার ট্রান্সপ্লান্ট করতে দ্রুতই দেশের বাইরে নেয়ার প্রয়োজন বিএনপি চেয়ারপারসনকে। ক্রনিক লিভার ডিজিজের মারাত্মক জটিলতায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া রয়েছেন। ওনার যে স্থায়ী চিকিৎসা, যেটি করলে উনি হয়তো দীর্ঘ সময় ভালো থাকতেন, দীর্ঘ সময় কর্মক্ষম থাকতে পারেন, দীর্ঘ সময় সুস্থ থাকতে পারেন, সেই চিকিৎসা করার জন্য আজকেও চিকিৎসকরা বলেছেন যত দ্রুত সম্ভব ওনাকে দেশের বাইরে লিভার রিপ্লেসমেন্ট, লিভার ট্রান্সপ্লান্টেশন অথবা আর্টিফিশিয়াল লিভার রিপ্লেসমেন্টের যে ব্যবস্থা। সবশেষ গত 30 মার্চ রাতে হাসপাতালে ভর্তি হন বেগম জিয়া। সিসিইউতে রেখে তার স্বাস্থ্য পরীক্ষা করেন চিকিৎসকরা। চিকিৎসা শেষে বাসায় ফেরেন 2 এপ্রিল। গত বছরের 9 আগস্ট খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়। তখন 5 মাসের বেশি সময় চিকিৎসা শেষে চলতি বছরের 11 জানুয়ারি বাসায় ফেরেন তিনি। 79 বছর বয়সী খালেদা জিয়া আর্থ্রাইটিস, হৃদরোগ, ফুসফুস, লিভার, কিডনি ও ডায়াবেটিস সহ নানা জটিলতায় ভুগছেন। মনির হোসেন, সময় সংবাদ, ঢাকা। এদিকে তীব্র দাবদাহের পাশাপাশি ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত গ্রামগঞ্জের জনজীবন। কলকারখানায় উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি জমিতে সেচ দিতে পারছেন না কৃষকরা। সাইফুর রহমান রকির রিপোর্ট।
রাজশাহী বিভাগের ৮ জেলায় ২ সপ্তাহেরও বেশি সময় ধরে চলছে তীব্র তাপদাহ। প্রচণ্ড খরতাপে পুড়ছে প্রকৃতি। বগুড়ায় গরমের সঙ্গে পাল্লা দিয়ে লোডশেডিং বেড়ে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন শহরবাসী। এক সপ্তাহ ধরে প্রতিদিন ৫ থেকে ৭ ঘন্টা থাকছে না বিদ্যুৎ। এতে কলকারখানায় উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন ব্যবসায়ীরা। ব্যবসা বাণিজ্য চরম খারাপ। সারাদিনে অন্তত ৫-৬ বার যায়, ২ ঘন্টা ১.৫ ঘন্টা করে কারেন্ট অফ থাকে। এখন সারাদিনে কাজই হচ্ছে না, কারেন্ট না থাকলে তো আমাদের কাজ হয় না। নওগাঁয় ১৮০ মেগাওয়াট বিদ্যুতের চাহিদার বিপরীতে মিলছে ৭০ থেকে ৭৫ মেগাওয়াট বিদ্যুৎ। ফলে দিনে প্রায় লোডশেডিং হচ্ছে ৪ ঘন্টা। এ অবস্থায় জমিতে সেচ দিতে পারছেন না কৃষকরা। প্রচণ্ড রোদের তাপ, বাইরে বের হওয়া যাচ্ছে না। এছাড়া দিনের বেলায় নাটোর ও সিরাজগঞ্জে লোডশেডিংয়ের মাত্রা কম থাকলেও সন্ধ্যা নামার পরই শুরু হয় ঘন ঘন লোডশেডিং। এতে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। লোডশেডিংয়ের প্রবলেম হয় তাহলে আমাদের হোমওয়ার্কগুলো ঠিকভাবে কমপ্লিট হচ্ছে না। আমরা তো অনেকটা সংকীর্ণ যে আমরা কিভাবে বাচ্চাদেরকে পাঠিয়ে বিদ্যালয়ে পাঠাবো। স্যার ঘাম বসে যায়, ঠান্ডা বসে যায়, মনে করেন নিউমোনিয়া হয়েছে। রাজশাহী নগরীতে খুব একটা বিদ্যুৎ বিভ্রাট না হলেও বিভিন্ন উপজেলায় 2 থেকে 3 ঘন্টা লোডশেডিংয়ে হাঁপিয়ে উঠছেন গ্রামাঞ্চলের মানুষ। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। ভূগর্ভস্থ স্তর নেমে যাওয়ায় পানির অভাব দেখা দিয়েছে কুষ্টিয়ায়। বেশিরভাগ টিউবওয়েলে উঠছে না পর্যাপ্ত পানি। ভোগান্তিতে পড়েছেন জেলাবাসী। তবে সাবমার্সিবল পাম্পের সমাধান খুঁজছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। এস এম রাশেদের পাঠানো তথ্য ও বাবুল হোসেনের ছবি নিয়ে রিপোর্ট। টিউবওয়েলে উঠছে না পানি, অনেক কষ্টে যতটুকু উঠছে তাও পর্যাপ্ত নয়। চলতি গ্রীষ্ম মৌসুমে কুষ্টিয়ায় ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে গেছে। অনেক জায়গায় শুকিয়ে গেছে পদ্মা ও গড়াই নদী। এতে দেখা দিয়েছে তীব্র পানির সংকট। এলাকাবাসী জানান, শত চেষ্টা করেও টিউবওয়েলে পানি উঠাতে পারছেন না তারা। মিলছে না পান ও গোসল সহ গৃহস্থালী কাজের জন্য পর্যাপ্ত পানি। এতে চরম ভোগান্তিতে পড়েছেন তারা। এমনকি শুকিয়ে গেছে খাল ও বিল। ফসলের মাঠে দেখা দিয়েছে সেচ সংকট। গত 2 মাস পানি নাই, গোসলের সমস্যা, খাওয়া দাওয়ার সমস্যা। আর বাড়ির আশেপাশে 2-1 পানি তাও নিতে পারতেছে না ওরা। ছাড়া পাড়ার লোকের খুবই অসুবিধা হয়েছে পানির জন্য। আমরা পানি খেতে পারি না। পানি অন্য বাড়িতে আনতে গেলে তারা দিতে চায় না, খুবই সমস্যা। এই জন্য সরকার যদি কোনো সমাধান করতো। গত বছরের চেয়ে এবার সমস্যা বেশি। গত বছরে তো পানি উঠতে এবার কিছুই উঠছে না। 2 পাঁচ সময় পানি তো পাওয়া যায় না, সন্ধ্যার সময় একটু ওঠে আর ভোরবেলা খানিক ওঠে, আর পানি ওঠে না। মাটি ফাটি চৌচির হয়ে যাচ্ছে। আমরা চরম মহামারীর সমস্যায় আছি। পানির সংকট নিরসনে বিভিন্ন স্থানে সাবমার্সিবল পাম্প বসানোর কথা জানান জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। অনেক আগে থেকে আমাদের সবথেকে বড় প্রজেক্ট, যেটা সমগ্র দেশে নিরাপদ পানি সরবরাহ প্রকল্প, এই প্রকল্পের মাধ্যমে আমরা হয়তো সাবমার্সিবল করার চেষ্টা করছি, টেকনোলজি অনুযায়ী কাজ করার চেষ্টা করতেছি। যেমন আশ্রয়ণ কেন্দ্রগুলোতে আমরা সব তারা টিউবওয়েল দেওয়া হয়েছে, যাতে শুষ্ক মৌসুমে ওই জায়গার মানুষগুলো পানি পেতে পারে। কারণ এমন রিমোট এলাকায় ওই আশ্রয়ণ কেন্দ্রগুলো ঘর নির্মাণ করা হয়েছে। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তথ্য মতে কুষ্টিয়ায় বর্তমানে পানির স্তর 34 ফুট থেকে 40 ফুট নিচে নেমে গেছে। সময় সংবাদ, কুষ্টিয়া। তীব্র তাপপ্রবাহে পড়ছে যশোর। ক্ষতির মুখে পড়েছে গ্রীষ্মকালীন সবজির আবাদ। পোকার আক্রমণ বৃদ্ধির পাশাপাশি দেখা দিয়েছে ফলন বিপর্যয়। কৃষি বিভাগের দাবি 15% ফসলের ক্ষতি হয়েছে, যার বাজার মূল্য 150 কোটি টাকা। যদিও কৃষকের দাবি ক্ষতির পরিমাণ 2/3। জুয়েল মৃধার পাঠানো তথ্য ও আবুল কালাম আজাদের ছবি নিয়ে রিপোর্ট। বাজারে ভালো দাম পাওয়ায় এবছর মৌসুম শুরুর আগেই পটল, বেগুন, ঢেঁড়স ও করল্লা সহ নানা জাতের সবজি চাষ শুরু করেছিলেন যশোরের কৃষকরা। এসব সবজি উৎপাদনও শুরুতে ভালো ছিল, তবে এখন তার উল্টো চিত্র। গত 3 সপ্তাহের টানা তাপপ্রবাহের কারণে সবজির গাছ লালচে হয়ে গেছে, কুঁকড়ে গেছে পাতা, বেশিরভাগ ক্ষেতের ফুল ও ফল ঝরে পড়েছে। একই সঙ্গে পোকামাকড়ের আক্রমণ বৃদ্ধির পাশাপাশি দেখা দিয়েছে ফলন বিপর্যয়। উৎপাদন খরচ বৃদ্ধি পাওয়ায় অনেকে আবাদ বন্ধ করে দিচ্ছেন। কৃষকদের দাবি ফসলের 2/3 ক্ষতি হবে তাদের। যে গরম পড়ছে, এই গরমে অনেক ক্ষতি হচ্ছে। বেশ ফুল জালি দাঁড়াচ্ছে না ঠিক মতো, ওষুধ দিচ্ছি কাজ হচ্ছে না। এত তাপমাত্রা, পোক ধরে যাচ্ছে এবং ছোট ছোট কুশিগুলো সব লাল হয়ে যাচ্ছে। যেভাবে ফলন আশা করেছিলাম, কিন্তু তাপের কারণে সেগুলো ফলন পাচ্ছি না। অনেক অনেক ক্ষেত ভেঙে ফেলতে যাচ্ছে কৃষকের। 12 ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে। কারণ আমাদের ফসলের কোনো
ফলন নেই। অবশ্য জেলায় এখন পর্যন্ত 15% সবজির ক্ষতির আশঙ্কা করছে কৃষি বিভাগ, যার বাজার মূল্য 150 কোটি টাকা। কয়েকদিনের ভিতরে যদি আমাদের এই তাপদাহ কমে যায় এবং বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, সেক্ষেত্রে কৃষকরা আবার ঘুরে দাঁড়াবে। মনিটরিং করা আছে এবং কৃষকদেরকে সেচ দেওয়ার ব্যাপারে পরামর্শ দেওয়া আছে, মালচিং ব্যবহারের জন্য পরামর্শ দেওয়া আছে। কৃষি বিভাগের তথ্য মতে চলতি মৌসুমে যশোরে 13,900 হেক্টর জমিতে গ্রীষ্মকালীন সবজির আবাদ হয়েছে। সময় সংবাদ, যশোর। তীব্র তাপপ্রবাহের কারণে সাগরে মিলছে না মাছ। শূন্য ট্রলার নিয়ে উপকূলে ফিরছেন জেলেরা। আর লোকসানের পাশাপাশি রাজস্ব আদায়েও ধস নেমেছে বলছে মৎস্য অবতরণ কেন্দ্রের কর্তৃপক্ষ। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজা উদ্দিন রুবেল। কক্সবাজারের বাঁকখালী নদীর উপকূলে নগর করেছে সারি সারি মাছ ধরার ট্রলার, তবে নেই মাছ হুঁটা নামানোর চিরচেনা দৃশ্য। অ্যাব্বি নিশান ট্রলারে বসে দুশ্চিন্তার যেন শেষ নেই জেলে বসির, শাহেদ, রফিক ও আলীর। গেল এক মাসে দুবার 10 লাখ টাকা খরচ করে 22 জন জেলে গিয়েছিল সাগরে, কিন্তু ধরা পড়েনি ইলিশ সহ সামুদ্রিক মাছ। লোকসানের কারণে ট্রলার মালিক আর সাগরে মাছ শিকারে পাঠাচ্ছেন না জেলেদের। এখন কিভাবে সংসার চলবে বা কবে সাগরে মাছ শিকারে ফিরবেন তা নিয়ে দুশ্চিন্তায় জেলেরা। সাগরের অবস্থা তেমন একটা ভালো না, আবহাওয়া বেশি। 60,000 টাকার মাছ বেচা, যার সম্পূর্ণ টাকা মালিকের গুণাগারি। নেটটা বেড়ে গেছে, এই কারণে আমাদের সাগরের মাছটা অনেক গভীর পানির মধ্যে চলে গেছে। চলা যাইতেছে আর আসতেছে, কোনো মাছ বেচে নাই। বেশি গরম ছিল, পানি উদ্যোগ গরম হয়ে যায়। ট্রলার মালিকদের দাবি, তীব্র তাপদাহের পাশাপাশি সাগরের ট্রলিং জাহাজের দৌরাত্মে মাছশূন্য হয়ে পড়ছে সাগর। থাইল্যান্ডের ট্রলিংগুলো বর্তমানে বাংলাদেশে কিনে আমাদের বাংলাদেশের সম্পদগুলো নষ্ট করে ফেলতেছে। আমি মনে করতেছি 30 সালের ভিতরে আমাদের সাগরে মাছ বলে কিছু থাকবে না, কারণ ট্রলিংয়ের যে অবস্থা, ট্রলিংগুলো হাজার হাজার ট্রলিং সাগরের মধ্যে জাল করতে টানতেছে। কক্সবাজার মৎস্য অবতরণ কেন্দ্রে প্রতিদিনই 30 থেকে 50 কোটি টাকার সামুদ্রিক মাছ বেচাকেনা হয়, তবে বর্তমানে অনেকটাই মাছশূন্য পল্টুন। এতে বেকার সময় পার করছেন মৎস্য শ্রমিক ও ব্যবসায়ীরা। সাগরের মধ্যে মাছ কম, অল্প স্বল্প মাছ পড়তেছে, এগুলো বিক্রি করতেছি। মৎস্যঘাট একদম শূন্য হয়ে যাচ্ছে এবং ব্যবসায়ীরা বেকারের মতো হয়ে যাচ্ছে। মাছের আকালের কারণে মৎস্য ব্যবসায়ীরা লোকসানের পাশাপাশি রাজস্ব আদায়েও ধস নেমেছে দাবি মৎস্য অবতরণ কেন্দ্র কর্তৃপক্ষের। তাপদাহের কারণে সেভাবে আমাদের মাছ আসছে অর্ধেকেরও নিচে নেমে চলে গেছে, এটা প্রায় 40% চলে আসছে। এতে আমাদের রাজস্ব হিমশিম খেতে হচ্ছে। কক্সবাজারের নিবন্ধিত জেলে রয়েছে প্রায় 65,000-এর মতো, আর নিবন্ধিত নৌযান রয়েছে প্রায় 6,000। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। মানব পাচার, মৃত্যু সনদ জালিয়াতি, অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি, অনুমোদনবিহীন লাশ দাফন, মানুষজনকে মারধর সহ নানা অভিযোগে অভিযুক্ত মিল্টন সমাদ্দারকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। মিরপুরের পাইকপাড়ায় তার আশ্রম থেকে বুধবার সন্ধ্যায় তাকে গ্রেফতার করা হয়। গোয়েন্দা প্রধান হারুনুর রশিদ জানান, রিমান্ডে এনে সব বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। আলোচিত সমালোচিত মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো নিয়ে সংবাদ সংগ্রহ করতে গেলে চড়াও হয়েছিলেন সময় সংবাদের উপর। এর 3 দিনের মাথায় অবশেষে পুলিশের জালে ধরা পড়লেন তিনি। বুধবার মিল্টনকে মিরপুরের পাইকপাড়ায় তার চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার থেকে গ্রেফতার করে ডিবি। রাতে লাশ দাপন করে, তখন তাকে জিজ্ঞাসাবাদ করা হলো যে আপনি রাতে লাশ দাপন করেন কেন? সে বলে যে আসলে না হলে তো মানুষ আমাকে বিভিন্ন প্রশ্ন করে, আপনি যে 30-35 লাখ টাকা খরচ করেন, টাকা পান কোথায়? এবং নিজেই ডেথ সার্টিফিকেট তৈরি করে ডাক্তারের সিল স্বাক্ষর জাল করে সে নিজেই মিডিয়ার কাছে শেয়ার করেছেন। ইতিমধ্যে 900 লাশ দাপন করলেও 835 সালের সম্পূর্ণ গরমিল কোনো ডকুমেন্টসে দেখাতে পারে নাই। পাশে একটা মসজিদ ছিল, সেখান থেকে প্রশ্ন উঠেছে যে কিডনির পাশে সেখানে রক্তের দাগও রয়েছে, তাহলে তার বিরুদ্ধে অজস্র অভিযোগ। মৃত্যুর জাল সনদ তৈরি, মানুষের অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি সহ নানা অভিযোগের কথা উল্লেখ করে ডিবি প্রধান হারুনুর রশিদ জানান, তাকে রিমান্ডে এনে ব্যাপক জিজ্ঞাসাবাদ করবেন তারা। তার ওয়াইফকে আমরা জিজ্ঞাসাবাদ করব এবং কাগজগুলি আমরা উদ্ধার করব এবং তার বিরুদ্ধে একাধিক অভিযোগ আমাদের কাছে আসছে, যে মামলা রুজু
হবে। মামলা রুজু হওয়ার পরে আমরা রিমান্ডে আনবো। রিমান্ডে আনার পরে আপনারা যতগুলি প্রশ্ন করেছেন, আমরাও যে অভিযোগগুলি পেয়েছি সেগুলি পুঙ্খানুপুঙ্খ তদন্ত করা হবে। এ পর্যন্ত 900-র বেশি মরদেহ দাফনের কথা বিভিন্ন গণমাধ্যমে সাক্ষাৎকারে জানিয়েছিলেন মিল্টন সমাদ্দার, কিন্তু কোনো মরদেহ দাফনের ক্ষেত্রেই সংশ্লিষ্ট থানায় কোনো আইন অনুসরণ করেননি, যা সুস্পষ্ট আইনের ব্যত্যয় বলে বুধবার বিকেলে সময় সংবাদকে জানান মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। কোনো ঠিকানাবিহীনভাবে ছিলেন এবং এই ব্যক্তিকে সে দাফন করবেন, তাহলে তার ঠিকানা সংগ্রহ করা। আরেকটা যদি তার ঠিকানা থাকেও তারপরে তার অভিভাবক এটি নিতে চাচ্ছে না, সেটাও সে পুলিশকে ইনফর্ম করলে আমরা সেটার কাজে তাকে সহায়তা আমরা করতে পারতাম। আর নিয়ম এটাই। মিল্টন সমাদ্দার এরকম কোনো বেওয়ারিশ লাশ আসতেন বা সেটা আমাদের কাছে কোনো তারা সহযোগিতা চাচ্ছেন ওয়ারিশ খোঁজার, এরকম কোনো তথ্য আসলে পাওয়া যায়নি। আইনের ব্যত্যয় বলতে আসলে প্রসিডিউরটা আমি বলে দিলাম। আমি এই পর্যন্ত দেখেছি যে এরকম কোনো আসলে কোনো সংবাদ আমরা থানায় রেকর্ড পর্যালোচনায় পাইনি যে আমাদের জানিয়েছে। গ্রেফতারের পর গুরুত্বপূর্ণ কাগজপত্র সরিয়ে ফেলছেন মিল্টন সমাদ্দারের স্ত্রী ও তার কর্মচারীরা। এ ধরনের একটি ভিডিও ফুটেজ এসেছে সময় সংবাদের হাতে। বিষয়টি নিয়ে ডিবি প্রধানকে প্রশ্ন করা হলে সব বিষয় আমলে নিয়েই কাজ করবেন বলে জানান তিনি। আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা। দেশে চিনিকল মালিকদের কৃত্রিম সংকট সৃষ্টির সুযোগে বাজার দখল করে নিয়েছে ভারতীয় চোরাই চিনি। বর্তমানে পাইকারি পর্যায়ে দেশে চিনির দর প্রতি কেজি 126 টাকা নির্ধারিত থাকলেও মাত্র 94 টাকাতেই মিলছে ভারতীয় চিনি। সিলেটে ইকরামুল ইসলাম কবিরকে সঙ্গে নিয়ে চট্টগ্রাম থেকে কমলদের রিপোর্ট। সিলেটের বিভিন্ন সীমান্ত দিয়ে ভারতীয় চিনির চালান বাংলাদেশে আনা বর্তমানে অনেকটা ওপেন সিক্রেট হয়ে দাঁড়িয়েছে। সীমান্তে শিথিলতার সুযোগে ভারতীয় চিনিতে সয়লাভ বাংলাদেশের বাজার। আবার দেশের গুদামগুলোতে এনে এসব ভারতীয় চিনির বস্তা বদল করে বাংলাদেশি রূপ দেওয়া হয়। প্রতিষ্ঠিত শিল্প গ্রুপগুলোর বস্তাতে ভরে বিক্রি হচ্ছে ভারতীয় চিনি। মিল মালিকদের কারসাজির মুখে রোজার আগে প্রতি মণ চিনি 5000 টাকা অতিক্রম করে যায়, আর এখন তা 4650 টাকা হিসেবে প্রতি কেজির দাম 126 টাকায় নেমে এসেছে। ইন্ডিয়ান চিনিগুলো ওখানে ঢুকাই, এখানে বিভিন্ন ব্র্যান্ডের চিনিগুলো বলে নামগুলো ব্যস্ত আছে, কোনো ডকুমেন্ট নাই। যেভাবে চোরাচালানে ইন্ডিয়ান চিনি বাংলাদেশে ঢুকতেছে, তাতে আমরা বৈধ যারা ব্যবসা করি তারা কিন্তু ব্যবসা করতে পারতেছি না। চট্টগ্রামে চলতি মাসে পুলিশ এবং র্যাবের পৃথক দুটি অভিযানে অন্তত 1000 মেট্রিক টন ভারতীয় চিনি জব্দ হয়। আটককৃতদের জিজ্ঞাসাবাদে বের হয়ে আসে ভারতীয় চিনি পাচারের চাঞ্চল্যকর তথ্য। কিছু অসাধু ব্যবসায়ী এই চিনিগুলো অবৈধ পন্থায় বাংলাদেশে ভারতের সীমান্ত দিয়ে ট্যাক্স ফাঁকি দিয়ে তারা এটি মজুত করে এবং বাংলাদেশের বিভিন্ন বড় বড় ব্যবসায়ীদের কাছে বিক্রি করে 8 থেকে 10,000 কোটি টাকা বছরে রাজস্ব হারাচ্ছে। ভারত থেকে অবৈধ চিনি ব্যবসা বন্ধ হয়ে যায়, তখন বাংলাদেশের চিনির বাজার অস্থির হয়ে যাবে। আমরা 500 টাকা কেজি দিয়েও হয়তো চিনি পাবো না। বিদেশ থেকে চিনি আমদানির ক্ষেত্রে প্রতি কেজিতে অন্তত 42 টাকা শুল্ক আদায় করছে কাস্টমস কর্তৃপক্ষ। সরকারের জন্য এবং আমাদের রাজস্ব বিভাগের জন্য সবার জন্য সেটা অ্যালার্মিং, কারণ হচ্ছে যে এতে করে বৈধ পথে আমদানি কমে যাবে। বাংলাদেশে বছরে প্রায় 22 লাখ মেট্রিক টন চিনির চাহিদা রয়েছে। দেশের প্রতিষ্ঠিত 6 থেকে 8টি প্রতিষ্ঠান আমদানি করা কাঁচামাল পরিশোধন করে চিনি বাজারজাত করছে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। জলবায়ু পরিবর্তনের স্বাস্থ্য ঝুঁকিতে উপকূলীয় অঞ্চলের লাখো নারী ও কিশোরী। লবণাক্ততার কারণে মারাত্মক হুমকিতে প্রজনন স্বাস্থ্য। এমন প্রেক্ষাপটে স্বাস্থ্য সেবা নিশ্চিতে প্রকল্প হাতে নিয়েছে সরকার। বাস্তবায়ন হলেও উপকৃত হবে খুলনা ও সাতক্ষীরা জেলার 7 লাখ মানুষ, জানালেন পরিবেশ মন্ত্রী। মার্জিয়া রিপোর্ট, ছবি তুলেছেন আশরাফুল ইসলাম। বেঁচে থাকার এই যুদ্ধ উপকূলের নারীদের। বন্যা, ঝড়, জলোচ্ছ্বাস, লবণাক্ততা, শত প্রতিকূলতার চক্রে বন্দী লাখো জীবন। জলবায়ু পরিবর্তনের প্রভাব বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের উপকূলের প্রায় 3 কোটি মানুষের কৃষি, জীববৈচিত্র্য, পরিবেশ ঠিক যেমনিভাবে ক্ষতিগ্রস্ত করে একে দুর্গত জনপদে পরিণত করেছে, ঠিক তেমনিভাবে মারাত্মক হুমকির মুখে এখানকার নারী ও কিশোরীদের প্রজনন স্বাস্থ্য।
অল্প বয়সেই প্রজনন ক্ষমতা হারানো, গর্ভপাত, উচ্চ রক্তচাপ, গর্ভকালীন খিঁচুনি আর অপরিণত শিশু জন্ম আশঙ্কাজনকভাবে বেড়ে যাওয়া উপকূলের চরম বাস্তবতা। লিউকোরিয়া সহ পানিবাহিত ও চর্মরোগে ভুগছেন শিশু কিশোরীরা। ঘা পাতলা চুলকানি হয়, জ্বরের সমস্যা, ছেলেপিলে নিয়ে আমরা খুব কষ্টে আছি। কোনো মিষ্টি, কোনো পানি নিয়ে যায়, আমরা একটু পানি খাবো, কোনো পানি খাবার পানিও নেই আমাদের। এই বর্ষার সময় একটু বৃষ্টির পানি, বর্ষা ধরে গেলে আর কোনো পানি নেই। জলবায়ু অভিঘাতে নিঃস্ব হয়ে যারা রাজধানীতে পাড়ি জমাচ্ছেন তাদেরও হিমশিম অবস্থা। মৌলিক চাহিদার যোগান দিতে নেই স্বাস্থ্য নিয়ে ভাববার ফুরসত। খেতে চাচ্ছে না শাক দিয়ে ভাত, শাক দিয়ে ডাল দিয়ে খেতে চাই না, মাছ মাংস খাইতে চাই, সেগুলা কোনে পাইব? গরিব মানুষ দিতে পারে না, খাওয়াতে পারি না, তাইতে কান্দাকাটি করে। মেঘ বৃষ্টি ঝড়ের মধ্যে ভিজে পুরে আমরা নদীর গরমে থাকতে পারি না, বুঝছো? তাইতে বাচ্চা আরও বেশি ক্লান্ত হয়ে গেছে, অসুখী ভুগছে। বিউটি বেগম খুলনার রূপসাতীর থেকে এসেছেন রাজধানীতে। তবে প্রচণ্ড তাপদাহের মধ্য দিয়ে মানবতার জীবন কাটাচ্ছেন বিউটি বেগমের পরিবার। পলিথিনে মোড়া এই তাঁবুতে ঠাঁই হয়েছে 4 সদস্যের পরিবারটির। বিউটি বেগমের মতোই দেশের বিভিন্ন স্থানে যারা জলবায়ু পরিবর্তনজনিত কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছেন, তারা পাচ্ছেন না পর্যাপ্ত সুবিধা, বঞ্চিত হচ্ছেন মৌলিক অধিকার থেকে। উপকূলীয় এলাকার 2.6 মিলিয়ন একর চাষযোগ্য জমি নানা মাত্রার লবণাক্ততায় আক্রান্ত। লোনা পানিতে বন্দী সেখানকার প্রায় 3 কোটি মানুষের জীবন, যাদের জীবনমান উন্নয়নে 6 বছর মেয়াদী প্রকল্প বাস্তবায়নাধীন মন্ত্রণালয়ে। পানির মাধ্যমে যে অতিরিক্ত লবণ, যেটা আমাদের বিশেষ করে মহিলাদের ইয়েতে যাচ্ছে, শরীরে যাচ্ছে, এটা নিয়ে কিন্তু নানান ধরনের স্বাস্থ্যগত জটিলতা হচ্ছে। বৃষ্টির পানির সংরক্ষণ, সেটাকে আমরা ব্যবহার করছি। আমরা এখানে আবার যে আপনার সোলার আছে, গ্রিড আছে, সেটা আমরা তৈরি করছি। সেটা দিয়ে আমরা তাদের জন্য যে জীবিকার জন্য যে নানান লাইভলিহুড প্রজেক্ট, ক্লাইমেট ডিসপ্লেসড পিপল, তাদের পুনর্বাসনের জন্য আমাদের সুনির্দিষ্ট পরিকল্পনা আছে। জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত দেশগুলোর তালিকায় বিশ্বের 7ম বাংলাদেশ। মার্জিয়া মুমো, সময় সংবাদ, ঢাকা। নকশা জটিলতায় 2 বছরেরও বেশি সময় ধরে বন্ধ নড়াইলের নবগঙ্গা নদীর সেতুর কাজ। 2 বছরে কাজ হওয়ার কথা থাকলেও দীর্ঘ 7 বছরেও শেষ করতে পারেনি সড়ক বিভাগ। এরই মধ্যে বারবার মেয়াদ বাড়ায় খরচও বেড়েছে 1.5 গুণের বেশি। বাকি অংশের কাজে টেন্ডার হয়েছে জানিয়ে দ্রুত কাজ শুরু করার কথা জানায় সংস্থাটি। সজীব রহমানকে সঙ্গে নিয়ে আব্দুল্লাহ মামুন রুবেলের প্রতিবেদন, ছবি তুলেছেন নিয়ামুল হোসেন কোচি। নদীর 2 দিকে সেতু নির্মাণ হলেও মাঝের অংশ খালি পড়ে আছে 2 বছরের বেশি সময় ধরে। কালিয়া উপজেলার সাথে নড়াইল সদর, খুলনা, গোপালগঞ্জের মানুষের যোগাযোগ সহজ করতে 2017 সালে সড়ক ও জনপথ বিভাগ সেতু নির্মাণের কাজ শুরু করে। 2020 সালে সেতুটির 60% নির্মাণ কাজ শেষ হয়। তবে 2020 সালের জুন থেকে পরবর্তী 6 মাসে নির্মাণাধীন 9 নম্বর পিলারে 6 থেকে 7 বার বালু বোঝাই বাল্কহেডের ধাক্কায় পিলারটি ক্ষতিগ্রস্ত হয়। এতে কয়েকটি নৌযানও ডুবে গেছে। সবশেষ 2021 সালের 6 সেপ্টেম্বর একটি বালু বোঝাই বাল্কহেডের আঘাতে 9 নম্বর পিলারটি নদীতে তলিয়ে যায়, ফলে বন্ধ করে দেয়া হয় নির্মাণ কাজ। সেতুর এমন ভুল নকশায় একনেক সভায় ক্ষোভ জানিয়েছিলেন প্রধানমন্ত্রীও। এই অবস্থায় 2 পারের বাসিন্দাদের নদী পারাপারের ভোগান্তি বেড়েছে। ব্যাগপত্র নিয়ে নৌকায় পার হতে অনেক সমস্যাই তো হয়। গাড়ি নিয়ে যাওয়া আসা করছি, আসলে মানে গাড়ি কখনো পড়ে যায়, ঘাটে এসে বসে থাকতে হয়। 10 মিনিট টাইম, আধা ঘন্টা 1 ঘন্টা লেগে যায়। ডাইরেক্ট একটা খেপনি নড়াল যাতায়াত করতে পারতাম, আমাকে 2 পয়সা বেশি ইনকাম হতো। সেই সুবিধাটা এখন আর মনে হচ্ছে না যে কবে হবে না হবে। জনগণের যে ভোগান্তি আছে এ ব্যাপারে আমরা অতি তাড়াতাড়ি একটা সুরাহা চাই। এই সেতু নির্মাণ ধীরগতি হওয়ায় নড়াইলের অর্থনৈতিক সম্ভাবনাও থমকে যাচ্ছে বলে মত ব্যবসায়ীদের। কালনা ঘাটে এসে দীর্ঘ সময় লেট হওয়ার কারণে, ফেরি চলাচলের কারণে মানুষের ন্যায্য মূল্যটা পায় না। আর নতুন ডিজাইনের জন্য বিলম্বের কথা স্বীকার করে সেতুর বাকি অংশের নির্মাণ কাজ দ্রুত শুরু করার আশ্বাস সড়ক বিভাগের। 25 জুনের মধ্যে কাজটা শেষ হবে আশা করি। আমাদের লক্ষ্য সেটা। এখন এটা ডিপেন্ড করবে কত দ্রুত আমরা অনুমোদন পাবো এবং কত দ্রুত আমরা ঠিকাদারকে মোবিলাইজ করতে পারি। 651.83 মিটার দীর্ঘ, 16টি পিলার ও 15টি স্প্যানের এই সেতুর নির্মাণ ব্যয় ধরা হয়েছিল 72 কোটি 37 লাখ টাকা। কিন্তু কয়েক দফায় সময় ও অর্থ বেড়ে এখন ব্যয় 125 কোটি 92 লাখ 315 টাকায় দাঁড়িয়েছে।
আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, নড়াইল। পূর্বশত্রুতার জেরে ভোলায় 20 শতক জমির পানের বরজ পুড়িয়ে দিয়েছে প্রতিপক্ষের লোকজন। আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে আরও 10 শতক জমির পান। ভুক্তভোগীদের অভিযোগ, গত 28 এপ্রিল সদর উপজেলার চর ইলিশায় প্রতিবেশী লিটন ব্যাপারের সঙ্গে ছাগল পান খাওয়া নিয়ে বাকবিতণ্ডা হয় হারুন চৌকিদারের। এ সময় হারুনকে হুমকি দেয় লিটন, আর এই ঘটনার জের ধরে গত রাত 3টায় বরজে আগুন ধরিয়ে দেয়। এতে হারুনের 20 শতক জমির পানের বরজ পুড়ে যায়। আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে আরও 10 শতক জমির পান। তুই এত দূরের থেকে আইসা পানের ব্যবসা করস, আমার এনে একটু নষ্ট করে তোর এগুলা সজ্জা না, তোরে শিক্ষা দিমু। আমার বাড়িতে যত 350 পানের বর, এইখান থেকে 150 বার উঠেছি। আমার সাথে ঝগড়া দেখে আমি তার অন্ধকার রাতে তার বর আগুন লাগাই দেবো, এত ঠিক না। এই পানের বর আবার নতুন করে করতে আরো অনেক টাকা যাবে। যারা এই আগুনটা লাগাইছে বা কিভাবে সংগঠিত হয়েছে সুষ্ঠু তদন্তের মধ্যে আমি তাদের বিচার দাবি করছি। নিরাপদ কর্মস্থল, বীমা ও আবাসন ব্যবস্থা নিশ্চিত সহ নানা দাবিতে শ্রমিক সমাবেশ হয়েছে শিল্প কারখানা অধ্যুষিত গাজীপুরে। বুধবার বিকালে নগরীর বোর্ড বাজার এলাকায় অনুষ্ঠিত শ্রমিক সমাবেশ অংশ নেয় অর্ধশত শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা। শ্রমজীবী সমন্বয় পরিষদের ব্যানারে আয়োজিত সমাবেশ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র জায়েদা খাতুন। অনুষ্ঠানে শ্রমিকদের অধিকার আদায়ের নানা দাবি তুলে ধরা হয়। পরে সকল দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করে শিল্প প্রতিষ্ঠানে শ্রমিক বান্ধব পরিবেশ বজায় রাখতে মালিকদের প্রতি আহ্বান জানান সাবেক মেয়র জাহাঙ্গীর আলম। গার্মেন্টস সেক্টরের থেকে শুরু করে যারা যেখানে কাজ করেন তারা যেন ন্যায্য মজুরি পান, 8 ঘন্টা কাজের তার দায়িত্ব পান, এবং বিশেষ করে যেসব দাবিগুলো আছে আমরা সেসব দাবির সাথে তাদের সাথে একমত পোষণ করি। সরকারি যারা কর্মকর্তা কর্মচারী আছেন, যারা মায়েরা আছেন, বোনেরা আছেন, তাদের সন্তানের সময় যখন 6 মাস ছুটি পায়, কিন্তু শ্রমিকরা 4 মাস পায়, তারা যেন 6 মাস পায় সেটা তারা একটা দাবি করেছে। আমি মনে করি এটা যুক্তিসঙ্গত, এটা যেন সরকারের অবশ্যই দৃষ্টি আকর্ষিত হয়। উত্তরের জেলা বগুড়ার মাঠে মাঠে পাকা ধানের সোনালী রং হাসি ছড়াচ্ছে কৃষকের মুখে। গনগনে সূর্য মাথায় নিয়ে ধান কাটায় ব্যস্ত বোরো চাষিরা। এই মুহূর্তে বগুড়ার শাহজাহানপুর এলাকায় আছেন রিপোর্টার জুম্মান সাদিক জাভলিন। সরাসরি যাচ্ছি তার কাছে। আপনি জানেন সারা দেশে যে তীব্র দাবদাহ চলছে সেটিতে কিন্তু মানে সারা দেশব্যাপী আমরা কয়েকদিন আগে থেকে দেখছি যে ইস্তিস্কার নামাজে বৃষ্টির জন্য প্রার্থনা করছেন অনেকেই মুসল্লি। তবে যারা কৃষক রয়েছেন, বিশেষ করে যারা এই বোরো ধানের আবাদ করেছেন বড় পরিসরে, তারা কিন্তু একটি এই ইস্তিস্কার নামাজে কিন্তু তারা আসলে সেটি কতটা মন দিয়ে পড়তে পারছেন সেটি আসলে একটু প্রশ্নের বিষয় রয়েছে। কেননা পাকা ধান এখন যদি বৃষ্টি হয় তাদের কিন্তু একেবারে সর্বনাশ হয়ে যাবে, অর্থাৎ চরম ক্ষতির মুখে তারা পড়তে পারেন। এবং এ কারণে কিন্তু যেই তাপদাহ চলছে এর মধ্যে এটি উপেক্ষা করেই কিন্তু তারা মাঠে ব্যস্ত সময় পার করছেন কৃষক। এবং আমরা দেখছি আসলে উত্তরের মাঠগুলোতে কদিন আগ থেকেই কিন্তু ধীরে ধীরে প্রচুর পরিমাণে আসলে ধান যেগুলো পেকেছে কিংবা 90% 85% যেসব জমিতে ধান পেকেছে তারা কিন্তু কেটে তুলে নিচ্ছেন, যাতে করে কোনো ধরনের প্রাকৃতিক বিপর্যয় অর্থাৎ বৃষ্টি বা ঝড়ে তাদের ধানের ক্ষতি না হয়। আপনাকে জানিয়ে রাখি, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যে তথ্য তারা বলছে 1,87,170 হেক্টর জমিতে এবছর বগুড়ায় বোরো ধানের আবাদ হয়েছে এবং এর মধ্যে প্রায় 70 থেকে 75% ধান কিন্তু জমিতে সেটি দানা বেঁধেছে এবং পেকে পাকবার কাছাকাছি চলে গেছে। এছাড়া 4% গতকাল পর্যন্ত 4% জমির ধান তারা কর্তন করে সংগ্রহ করেছেন, এমন তথ্য তারা দিয়েছেন। এবং গড় ফলনের কথা যদি আপনাদেরকে জানাই, এবছর 20 থেকে 25 মন, জাত ভেদে 20 থেকে 25 মন প্রতি বিঘায় তারা কিন্তু ধান পাচ্ছেন। যদিও কৃষক যেটি বলছেন যে এই ধান মূলত যেই অনাবৃষ্টির কারণে এবং অতিরিক্ত তাপের কারণে ধানটি যখন ফুল থেকে দানা বাঁধে সে সময় কিন্তু ধানের উৎপাদন বা ধানের ওজনটি কম হয়েছে, যে কারণে যে
জমিতে প্রতি বিঘায় তারা 25 থেকে 27 মণ পর্যন্ত ধান তুলতেন, সেখানে এবার 18 থেকে 20 মণ ধান পেয়েছেন। অর্থাৎ কৃষকের হিসেবে তারা কিন্তু ফলনটা কম হয়েছে। তবে কৃষি অধিদপ্তর বলছে গড় ফলন যেটি প্রতি বছর হয় সেটি ঠিক আছে। একই সঙ্গে এবছর ধানে কোনো প্রকার ভাইরাস কিংবা পোকার কোনো আক্রমণ সারা বগুড়া জেলাতে আসলে নেই। তারা যেটি বলছেন এবার আসলে একটি ভালো ফলন ঘরে তুলতে যাচ্ছে কৃষক। একই সঙ্গে একটি বিষয় তারা বলছেন যে কৃষকের এবারে কিন্তু অনাবৃষ্টির কারণে পুরো বড় মৌসুমের সেচের উপর নির্ভর করতে হয়েছে, বাড়তি সেচ দিতে হয়েছে এবং বিভিন্ন জায়গায় বিদ্যুৎ বিভ্রাটের কারণে ডিজেল চালিত যেই পাম্প রয়েছে সেটি দিয়ে সেচ দিতে হয়েছে। এই কারণে উৎপাদন ব্যয় কিন্তু বেশ খানিকটা বেড়েছে, এমনটা কৃষকরা আমাদেরকে জানিয়েছেন। এবং সে কারণে তারা বলছেন ধানের যে মূল্য বাজারে সেটি যদি ন্যায্য মূল্য নিশ্চিত না হয় সেক্ষেত্রে তারা ক্ষতির সম্মুখীন হবেন। এছাড়া যারা আসলে উত্তরের অন্যান্য জেলা থেকে অর্থাৎ বগুড়াতে কিন্তু যে ধান কাটার মৌসুমে উত্তরের অন্যান্য যে জেলা রয়েছে বিশেষ করে গাইবান্ধা, নীলফামারী কিংবা জয়পুরহাট এই জেলাগুলো থেকে, কুড়িগ্রাম এই জেলাগুলো থেকে প্রচুর পরিমাণে ধান কাটার শ্রমিক তারা কিন্তু বগুড়ায় আসেন এবং এখানকার জমির যারা গৃহস্থ রয়েছেন তাদেরকে কিন্তু চুক্তিভিত্তিক তারা এই ধানটি কেটে দেন। এবং তারা যেটি বলছেন এই ঊর্ধ্বগতির বাজারে এই বছরও কিন্তু তাদের যেই মজুরি সেটি খুব বেশি বাড়েনি। এ কারণে তারা আসলে বলছেন যেটি যে এই ব্যাপারেও কিন্তু আসলে তারা নজর দেয়া হোক এটি তারা দাবি করছেন। অন্তত প্রতি বিঘাতে 12 থেকে 1300 টাকা যদি তারা ধান কেটে পান তাহলে সেক্ষেত্রে তারা আর্থিকভাবে লাভবান হতে পারবেন বা জীবিকার যেই খরচ সেটি উঠাতে পারবেন। তবে এখন তারা যেটি পাচ্ছেন 800 থেকে 1000 টাকা প্রতিদিনে কাজ করে তারা পান, সেটিতে আসলে কিন্তু তাদের খুব বেশি সংসার খরচ চালিয়ে উদ্বৃত্ত কোনো টাকা থাকে না এবং সংসারটিও ঠিকভাবে তারা যে বাজার করবেন সেটি কিন্তু হিমশিম খাচ্ছেন। এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে বগুড়াতে কিন্তু আমরা বেশিরভাগ ক্ষেত্রে দেখি যে অন্যান্য সিলেটে কিংবা অন্যান্য জায়গায় আমরা দেখছি ধান কাটাটাই বেশ আগে শুরু হয়েছে, সেই তুলনায় বগুড়ায় কিছুটা পরে কিন্তু বগুড়ার বোরো ধানটি কাটা শুরু করেছেন কৃষক। এর পেছনে কারণ বগুড়ার জমিতে কিন্তু প্রচুর পরিমাণে আলু এবং সরিষা শীতকালীন রবি শস্য হিসেবে সেটি আবাদ করা হয় এবং আপনি জানেন যে সরিষা আলু এসব কিন্তু উঠতে উঠতে মাঠ থেকে বেশ খানিকটা দেরি হয়ে যায়, যে কারণে বোরোর ধান যখন তারা চাষ করেন সেটিও কিন্তু কিছুটা বিলম্বিত হয়। এবং এ কারণেই এখনও কিন্তু বগুড়াতে বোরো ধানের যেই 1,87,170 হেক্টর জমির ভেতরে মাত্র 70% কিন্তু দানা বেঁধেছে বা পাক ধরেছে। এছাড়া বাকি যে 30% জমির ধান সেটি কিন্তু এখনও ফ্লাওয়ারিং স্টেজ বলে, অর্থাৎ কেবল ধানের সেই গাছগুলোতে ফুল ধরছে, এখনও কিন্তু সেটি দেরি রয়েছে। অর্থাৎ এই ধানগুলো পেকে ঘরে তুলতে তুলতে সেটি কৃষকের প্রায় মে মাসের মাঝামাঝিতে চলে যেতে হবে, এমনটি কিন্তু আমরা কথা বলে কৃষি অধিদপ্তরের সঙ্গে জানতে পেরেছি। তবে তারপরেও তারা যেটি বলছেন এখনো পর্যন্ত যে ধরনের শুষ্ক মৌসুম এখনো রয়েছে তাতে করে ধানের যেই এটি কেটে সংগ্রহ করতে পারলে কৃষক ভালো ফসলই ঘরে তুলবেন, এমনটি কিন্তু কৃষি বিভাগ থেকে বলা হচ্ছে। এবং কৃষকও তাকিয়ে আছে যেন আর কটা দিন তারা চাইছেন যে বৃষ্টি যেন না হয়, তা বোধহয় কষ্ট হলেও আসলে ফসলের দিকে তাকিয়ে তারা বৃষ্টিটা আপাতত চাচ্ছেন না। তো এই ছিল আমার কাছে বগুড়া থেকে বোরো ধান কাটার সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম বগুড়া থেকে। উপজেলা নির্বাচনে এগিয়ে আসার সঙ্গে সঙ্গে খুলনা অঞ্চলের বিভিন্ন স্থানে দৃশ্যমান হচ্ছে ক্ষমতাসীন আওয়ামী লীগের অভ্যন্তরীণ দ্বন্দ্ব। বিভাগে প্রথম ও দ্বিতীয় ধাপের নির্বাচনে 10 জেলার 43 উপজেলায় 173 জন চেয়ারম্যান প্রার্থীর মধ্যে 152 জনই আওয়ামী লীগের। এতে তেমন নেতিবাচক প্রভাব পড়বে না বলছেন কেন্দ্রীয় নেতারা। তানজিম আহমেদের রিপোর্টে থাকছে বিস্তারিত। দিনক্ষণ এগিয়ে আসছে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে খুলনা বিভাগের বিভিন্ন স্থানে মুখোমুখি অবস্থানে ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতাকর্মীরা। প্রতিটি উপজেলায় স্থানীয় একাধিক নেতা প্রার্থী হওয়ায় ঘটছে সংঘর্ষ, হামলাও, হুমকি ধামকি দিয়ে প্রভাব বিস্তারের চেষ্টাও করছেন অনেকে। ফলে বিভক্তি ছড়িয়ে পড়েছে তৃণমূলে, চলছে একে অপরকে কোণঠাসা করার চেষ্টা। বিভিন্ন স্থানে স্থানীয় সংসদ সদস্য বা শীর্ষ নেতারা পছন্দের প্রার্থীর প্রতি প্রকাশ্যে বা মৌন সমর্থন দিচ্ছেন। অনেক প্রার্থী আবার নিজেকে দল সমর্থিত প্রার্থী দাবি করছেন, সভা সমাবেশে দিচ্ছেন উত্তেজনামূলক বক্তব্য। সব কারণে ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে পরিস্থিতি। নেতাকর্মী ও স্থানীয়দের ধারণা দলের অভ্যন্তরীণ দ্বন্দ্বের জের চলতে পারে নির্বাচন পরবর্তী দীর্ঘ সময় পর্যন্ত। দা, লাঠি ইত্যাদি নিয়ে আসার পর
আমাদের উপর আক্রমণ করে। পা কেটে দেবে, হাত কেটে দেবে, এরকম হুমকি ধামকি দেয়। আমরা সঙ্গে সঙ্গে প্রশাসনকে জানাই অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন যেন অনুষ্ঠিত হয় এবং এতে যেন সরকারের ভাবমূর্তি ঠিক থাকে। যার যে যোগ্যতা আছে সেই যোগ্যতায় সে এগিয়ে যাক, তাইলে আমার মনে হয় যে আর কোনো সমস্যা থাকে না। সংশ্লিষ্ট সূত্রে জানা যায় প্রথম ধাপে আগামী 8 মে নির্বাচন হবে বিভাগের 18টি উপজেলায়। উপজেলাগুলোতে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন 64 জন, এর মধ্যে আওয়ামী লীগেরই 60 জন। দ্বিতীয় ধাপে আগামী 21 মের নির্বাচনে 25 উপজেলায় চেয়ারম্যান প্রার্থী 109 জন, এর মধ্যে ক্ষমতাসীন দলের 92 জন। একই উপজেলায় একাধিক দলীয় নেতাকর্মী প্রার্থী হলেও দলটি বলছে বড় ধরনের কোনো নেতিবাচক প্রভাব পড়বে না তাতে। যাতে সংঘাতমুক্ত নির্বাচন এবং প্রশাসন কোনো এমপি মন্ত্রী বা কোনো দলীয় নেতার কথায় প্রভাবিত না হয়, তারা নিরপেক্ষভাবে একটি ভালো নির্বাচন উপহার দিতে পারে, জনগণ যাতে তার পছন্দ প্রার্থীকে ভোট দিতে পারে, সেই ব্যাপারে প্রশাসনকেও আমরা দলের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করব। এদিকে বাগেরহাট সদর উপজেলায় 3টি পদেই একক প্রার্থী হওয়ায় তাদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছে। তানজিম আহমেদ, সময় সংবাদ। আইন অমান্য করে সুন্দরবনে প্রবেশ করলে নৌযান আটক করে বন বিভাগ। পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের অফিসের খোলা আকাশের নিচে পড়ে আছে এমন কয়েকশো ছোট বড় নৌকা ও ট্রলার। দ্রুত এসব নৌযান নিলামে বিক্রির দাবি স্থানীয় জেলে ও বাওয়ালিদের। তবে বন বিভাগ জানায় মামলার আলামত হিসেবে এসব যান জব্দ করায় নিলামে বিক্রি করা যাচ্ছে না। মমতাজ আহমেদ বাপির পাঠানো তথ্য এবং আমিনুর গাজীর সবুজের ছবি নিয়ে রিপোর্ট। খোলা আকাশের নিচে পড়ে আছে শত শত নৌযান। অযত্ন অবহেলায় দিন দিন নষ্ট হচ্ছে যানগুলো। সুন্দরবনের অভয়ারণ্যে বন বিভাগের নিষেধাজ্ঞা অমান্য করে জেলে, বাওয়ালি ও মৌয়ালরা মাছ, কাঁকড়া, গোলপাতা ও মধু আহরণ করতে গিয়ে অনেকে বনরক্ষীদের হাতে ধরা পড়েন। তাদের নৌকা বা ট্রলার জব্দ করে বন আইনে মামলা দেয়া হয়। জব্দ করা এসব নৌযান রাখা হয় বন বিভাগের বিভিন্ন স্টেশন ও টহল ফাঁড়িতে। এলাকাবাসীর দাবি, নিলামে অল্প দামে বিক্রি করা হলে এসব নৌযান কিনে উপকৃত হতেন স্থানীয় জেলে ও মোয়ালরা। আদায় হতো রাজস্ব। অল্প দামে একটা নৌকা পেয়ে বা একটা বোট পেয়ে সে মাছ ধরার জন্য অল্প পুঁজিতে লাভ দিতে পারত। এগুলো তো এইভাবে নষ্টই হয়ে যায়, কিন্তু এরা তো এগুলো ছাড়িয়ে দিলেই তো এদের কিছু রাজস্ব হয়। কিছু বোটও আছে, বোটগুলো মেশিন বসেই কিছু আয়ের পথ থাকে। ছেলে বিক্রি করে দিলি সরকারের কিছু আয়তেও গরিব গরু মানুষ অত কিছু আর তাতে। তবে বন বিভাগ জানায় মামলার আলামত হিসেবে এসব নৌযান জব্দ করা হয়েছে। মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নিলামে বিক্রি করা যাচ্ছে না নৌযানগুলো। পচনশীল দ্রব্য সময় যেমন একটা ইন্টারিম মধ্যবর্তী একটা আদেশ পাই, একই রকমভাবে মধ্যবর্তী একটা আদেশ যদি আমাদেরকে দিয়ে দেওয়া হয়, তাহলে আমরা একটা নিলামের মাধ্যমে বা অন্য কোনোভাবে এটা জনগণের কাছে বিক্রয় করা বা ওপেন অকশন দেওয়া, নিলাম দেওয়া একটা প্রক্রিয়ার মাধ্যমে রাজস্ব আদায় করা সম্ভব হবে। পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের আওতায় স্টেশন রয়েছে 4টি। এসব স্টেশনের অধীনে 12টি টহল ফাঁড়ির মধ্যে রয়েছে 4টি অভয়ারণ্য। বাওয়ালিদের তথ্য মতে বর্তমানে নৌকা নির্মাণ করতে আকার ভেদে 35,000 থেকে 1,20,000 টাকা পর্যন্ত খরচ হয়। আর একটি ইঞ্জিন চালিত নৌকা নির্মাণে খরচ হয় 10 থেকে 15 লাখ টাকা। সময় সংবাদ, সাতক্ষীরা। লালমনিরহাটের আদিতমারিতে খাদ্য বান্ধব কর্মসূচির চাল আত্মসাতের অভিযোগ উঠেছে। এই ঘটনায় 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে উপজেলা প্রশাসন। তবে বিষয়টি সময় সংবাদে প্রচারিত হওয়ায় ক্ষিপ্ত হয়ে অভিযোগকারীকে শোকজপত্র দিয়েছেন তদন্ত কমিটির প্রধান উপজেলা খাদ্য নিয়ন্ত্রক হাসনা আক্তার। আমিনুল ইসলামের ছবিতে জিআই সমাপ্ত রিপোর্ট। লালমনিরহাটের আদিতমারি উপজেলার মেলমেলির বাজার এলাকার মৃত রশিদা বেগমকে জীবিত দেখিয়ে খাদ্যবান্ধব কর্মসূচির চাল উত্তোলন করেন এনামুল হক ভরসা নামে এক ডিলার। শুধু তাই নয়, মৃত রশিদা বেগমের ছেলে দিনমজুর মমিনুল ইসলাম ও পুত্রবধূ ছকিনা বেগমের নামে কার্ড তৈরি করে খাদ্যবান্ধব কর্মসূচির চাল আত্মসাৎ করেন এই ডিলার। বিষয়টি নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট অভিযোগ করেন ভুক্তভোগীরা। পরে এই ঘটনায় 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করেন ইউএনও। কিন্তু তদন্ত কমিটির প্রধান উপজেলা খাদ্য নিয়ন্ত্রক হাসনা আক্তার অভিযোগকারীকে হুমকি দেয়া সহ বিষয়টি মীমাংসার চাপ দেয় বলে অভিযোগ ওঠে।
এ ঘটনায় গত 16 এপ্রিল সময় সংবাদে একটি সংবাদ প্রচারিত হয়। সে সংবাদে অভিযোগকারীরা সাক্ষাৎকার দেয় ক্ষিপ্ত হয়ে তাদেরকে শোকজপত্র দেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক হাসনা আক্তার। কেন সময় টিভিতে সাক্ষাৎকারটা দিতে গেলাম, আমাকে বারবার চাপ প্রয়োগ করা হয়েছে। এমনকি আমাদের ইউনিয়ন কাউন্সিলও তারা বসিয়ে আমাকে বিভিন্নভাবে চাপ প্রয়োগ করছিল। এই পর্যন্ত আমি কোনো এর মীমাংসা কোনো ফলাফল পাই নাই। ওরা আমাদের উপর আরো ক্ষিপ্ত হয়, রাগ হয়ে এখন আমাদের কাছে শোকজের চিঠি পাঠায়। অভিযোগকারীকে কোন কারণে শোকজ করা হলো বিষয়টি জানতে সময় সংবাদ হাসনা আক্তারের অফিসে গেলে সে দ্রুত অফিস থেকে বের হয়ে যাওয়ার চেষ্টা করেন। পরবর্তীতে তার পিছু নিলে এক পর্যায়ে সে ক্যামেরায় কোনো কথা বলতে পারবেন না বলে সাফ জানিয়ে দেন। ছবি দেওয়া যাবে না, আর আমার কোনো বক্তব্য আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া দেওয়া যাবে না। তদন্ত প্রতিবেদন বিশ্লেষণ করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। যেরকম ব্যবস্থাপনা নীতিমালায় আছে সেগুলি নিয়ে আমরা জেলা প্রেরণ করব, জেলা প্রশাসকের কাছে প্রেরণ করব, তারপর স্যার সিদ্ধান্ত নেবেন। এ ঘটনায় অভিযুক্ত ডিলারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি। জেআই সমাপ্ত, সময় সংবাদ, লালমনিরহাট। এবার যুদ্ধের কারণে গাজা থেকে পালিয়ে যাওয়া কিছু ফিলিস্তিনিকে শরণার্থী হিসেবে আশ্রয় দেবে যুক্তরাষ্ট্র। প্রচণ্ড গরমে ক্ষুদে শিক্ষার্থীদের স্কুলে আনতে অভিনব উপায় বের করলেন ভারতের উত্তরপ্রদেশের একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। শ্রেণীকক্ষে পানি ঢেলে আটকিয়ে দেন তারা। শ্রেণীকক্ষে পানি পেয়ে আনন্দে মেতে ওঠে ক্ষুদে শিক্ষার্থীরা। পানিতে থই থই করছে শ্রেণীকক্ষ, সে পানিতে হৈহুল্লোড় করছে শিশুরা। তীব্র দাবদাহে যখন অতিষ্ঠ জনজীবন, তখন শ্রেণীকক্ষে আটকানো পানিতে এভাবে আনন্দে মেতে ওঠে শিক্ষার্থীরা। স্থানীয় সময় বুধবার এমনটাই দেখা গেছে ভারতের উত্তরপ্রদেশের একটি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণীকক্ষে। জানা গেছে বিদ্যালয়ের শিক্ষকরাই শিক্ষার্থীদের স্কুলে আনতে এমন অভিনব কৌশল অবলম্বন করেন। শিক্ষকরা জানান, তাপমাত্রা ভয়াবহভাবে বাড়তে থাকায় বিদ্যালয় শিক্ষার্থীদের অনুপস্থিতি তাদেরকে চিন্তায় ফেলে দেয়। তখন তাদের মাথায় এমন অভিনব বুদ্ধি আসে। এরপরেই বিদ্যালয়ের একটি কক্ষের চেয়ার টেবিল ব্ল্যাকবোর্ড সরিয়ে সেটিকে সুইমিং পুল বানান তারা। हमने स्विमिंग पूल में नहाया, हमें बहुत अच्छा लगा था और हमने उसमें खूब एंजॉय भी किया। सभी बच्चों के साथ नहाया, पानी एक दूसरे के ऊपर उछाला, खूब हमने एंजॉय किया उसमें। हम लोगों ने क्या किया कि कुछ एक ऐसा इनोवेटिव आइडियाज करते हैं जिससे बच्चे अट्रैक्ट होकर स्कूल में खुद आ जाए। तो हम लोगों ने किया कि गर्मी पड़ रही है, काफी जो है टेम्परेचर हाई हो रहा था, तो हम लोगों ने क्लास 4th में ही स्विमिंग पूल बनाया। এমন কৌশল বেছে নেয়ার পর বিদ্যালয়ে উপস্থিতি বেড়েছে বহুগুণে। এ কারণে শিক্ষকরা স্কুল কর্তৃপক্ষকে শিক্ষার্থীদের জন্য একটি স্থায়ী সুইমিং পুল বানিয়ে দেওয়ার জন্য আর্জি জানিয়েছেন। এরই মধ্যে তীব্র গরমের কারণে ভারতের অন্ধ্র, বিহার, পশ্চিমবঙ্গ এবং ওড়িশায় রেড অ্যালার্ট জারি করেছে আবহাওয়া বিভাগ। আগামী 2-3 দিন এই রাজ্যগুলোতে তাপমাত্রা আরও বাড়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। নাদিম মারজান, সময় সংবাদ। দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেই ইতালিতে পালিত হয়েছে মহান মে দিবস। দিবসটি উপলক্ষে রাজধানী রোমে কনসার্টের আয়োজন করা হয়। বৃষ্টির মধ্যে ভিড় করেন হাজার হাজার মানুষ। শ্রমিকদের অধিকার আদায়ে সোচ্চার থাকার আহ্বান জানান অংশগ্রহণকারীরা। ইটালি থেকে হাসান মাহমুদের রিপোর্ট। আগেই পূর্বাভাস ছিল এবারের কনসার্টে অতীতের সকল রেকর্ড ভেঙে নাগরিকদের উপস্থিতি ঘটবে। ফলে চিরচেনা সানজুবানি চত্বর থেকে সরিয়ে আরও বড় জায়গায় চিরকো মাসিমো চত্বরে স্থানান্তর করা হয় কনসার্টটি। বৃষ্টির মধ্যেও বিপুল সংখ্যক নারী পুরুষ এতে অংশ নিয়ে উল্লাসে মেতে ওঠেন। এদিন শ্রমিক অধিকার রক্ষায় সোচ্চার হন সবাই। বাংলাদেশ সহ ইতালির বিভিন্ন খাবারের পসরা সাজিয়ে বসলেও বৃষ্টির কারণে পড়তে হয় চরম বিড়ম্বনায়। শ্রমিক দিবসকে উদযাপন করার জন্য বৃষ্টি উপেক্ষা করে প্রচুর মানুষ এই কনসার্টে এসেছে। শ্রমিক বা যারা কাজ করে তাদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ দিন। কাজ একটি মৌলিক অধিকার, যা ইতালির সংবিধানের প্রথম অনুচ্ছেদে অন্তর্ভুক্ত করা হয়েছে। এখানে উপস্থিত হতে পেরে অত্যন্ত আনন্দিত। ওয়েদারের কারণে শুধু আমি না, আমরা যারা এখানে আছি, ব্যবসায়ী যারা আছি, মোটামুটি সবাই আমরা ক্ষতির সম্মুখীন। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে দেশটির রাষ্ট্রপতি সের্জো মাতারেল্লা মে দিবসের বাণীতে বলেন, কাজ কোনো পণ্য নয়, এটা শ্রমিকদের অধিকার। তিনি জোর করে কাজ করানো থেকে বিরত থাকার আহ্বান জানান।
ইতালির বিখ্যাত শ্রমিক সংগঠন CGL, CISL, উইল চলতি বছরের কনসার্টের আয়োজক ছিল। দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও বহু নাগরিক অংশ নেন এই কনসার্টে। তাদের অনেককেই বৃষ্টির মধ্যে গানের সঙ্গে নাচতে দেখা যায়। ইতালিতে মোট 2,37,73,000 মানুষ বিভিন্ন পেশায় কাজ করে থাকে। এদের মধ্যে 23 লাখ বিদেশি নাগরিক। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে এবারের পয়লা মের কনসার্ট তেমনটি জমে ওঠেনি। তবে রোমের বাইরে থেকে যে সকল তরুণ তরুণীরা রাজধানী রোমে এই কনসার্টে অংশগ্রহণ করেছেন তারা কিন্তু ফেরত যেতে পারেননি। তবে ইতালিয়ান নাগরিকরা বলছেন তারা এই উৎসবে আনন্দ করলেও শ্রমিক অধিকার আদায়ে সোচ্চার রয়েছেন। ইতালির রাজধানী রোমের চিরকো মাসিমো থেকে হাসান মাহমুদ, সময় সংবাদ। এবার খেলার খবর। ইনজুরির শঙ্কা কাটিয়ে বাংলাদেশ দলের অনুশীলনে ফিরছেন লিটন কুমার দাস। তবে টাইগার ওপেনারের ফিটনেস আর পারফরমেন্স বড় মাথা ব্যথার কারণ টিম ম্যানেজমেন্টের। এদিকে বুধবারের টিম প্র্যাকটিসে অনুপস্থিত ছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ, আফিফ হোসেন আর তানজিম সাকিব। ডিপিএল এর কারণে ক্যাম্প থেকে ছুটি নেওয়া 4 ক্রিকেটারের মধ্যে অনুশীলনে দেখা দেয় কেবল স্পিনার তানভীর ইসলাম। প্রেক্ষাপট জিম্বাবুয়ে সিরিজ হলেও লক্ষ্যটা মূলত বিশ্বকাপে। তাই তো বন্দর নগরীতে দীর্ঘ 2.5 ঘন্টার সেশনে চান্ডিকা হাতুরু সিংহে শিবির। যদিও এদিন ক্যাম্পে পাননি মাহমুদুল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ও তানজিম সাকিবকে। ডিপিএল এর ক্লান্তি কাটাতে এই 3 ক্রিকেটার ছিলেন বিশ্রামে। তাদের ছাড়াই প্রস্তুতি পর্ব সারে স্বাগতিক বাংলাদেশ। একদিন আগেই কোমরের চোটে অনুশীলন ছেড়ে উঠে গিয়েছিলেন লিটন কুমার দাস। তবে বুধবারে ইনজুরি শঙ্কা দূরে রেখে অনুশীলনে ফিরেছেন এই টাইগার ওপেনার, যাকে নিয়ে আলাদা করে কাজ করতে দেখা গেছে কোচিং স্টাফদের। তবে নেট প্র্যাকটিসে খুব একটা স্বাচ্ছন্দ্যে ছিলেন না অফ ফর্মে থাকা লিটন। নরবরে সেই লিটনের পাশেই বেশ সাবলীল ছিলেন অভিষেকের অপেক্ষায় থাকা তানজিদ তামিম। বিপিএল এর চট্টগ্রাম পর্বে এই সাগরিকাতেই সেঞ্চুরি করেছিলেন যুব বিশ্বকাপ জয়ী ওপেনার। জিম্বাবুয়ে সিরিজের প্রথম ম্যাচে তামিমের সুযোগ পাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। বুধবারের অনুশীলনে গুরুত্ব পেয়েছে পেস বোলিং ইউনিট। তাসকিন, শরীফুল, সাইফুদ্দিনরা ঘাম ঝরিয়েছেন লম্বা সময় ধরে। তানজিম সাকিব বিশ্রামে থাকায় ক্যাম্পে ছিলেন এই 3 ফাস্ট বোলার। অন্যদিকে স্পিন ডিপার্টমেন্টে হাত ঘোরান রিশাদ হোসেন আর তানভীর ইসলাম। ডিপিএল এর ম্যাচ খেললেও রিয়াদ, আফিফ কিংবা সাকিবের মতো ছুটি কাটাননি তানভীর। আবাহনীর শিরোপা নিশ্চিতের পরেই বন্দর নগরীতে পুরোদমে অনুশীলন সেরেছেন এই স্পিনার। সাকিবের অভাব মেটাতে চট্টগ্রামে একাদশে দেখা যেতে পারে এই বাঁহাতি বোলারকে। কেবল ব্যাটিং বোলিং নয়, চট্টগ্রামের তীব্র গরমের মাঝেও ফিটনেস নিয়ে আলাদা করে কাজ করে টিম টাইগার। নাথান ক্যালির ক্লাসে বেশ সিরিয়াস দেখা যায় ক্রিকেটারদের। বাংলাদেশ দলের আগে এদিন মূল মাঠে অনুশীলন সারে অতিথিরা। সকাল 10টা নাগাদ শুরু হওয়া অনুশীলনে ব্যাটিং বোলিং নিয়ে কাজ করে সিকান্দার রাজার দল। সাব্বির মিথুন, সময় সংবাদ। চট্টগ্রামে তীব্র দাবদাহের মধ্যে সাগরপাড়া স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বাংলাদেশ জিম্বাবুয়ে টি-20 ম্যাচ। গরমে গ্যালারিতে বসে খেলা দেখতে কিছুটা সমস্যা হলেও টাইগারদের সমর্থন জানাতে প্রস্তুত ভক্তরা। অন্যদিকে দর্শকদের স্বস্তি দিতে গ্যালারিতে ন্যায্য মূল্যে যেমন পানি ক্রয় করতে পারবেন দর্শকরা, তেমনি সিটি কর্পোরেশনের মাধ্যমে বিনামূল্যে পানির ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের ভেন্যু ম্যানেজার নূরজামাল আতিকের। ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। চট্টগ্রামে টানা তাপপ্রবাহে জনজীবনে হাঁসফাঁস অবস্থা। তীব্র গরমে ঘরের বাইরে অবস্থান করাটাই কষ্টের। তাহি অবস্থার মধ্যেই সাগরপাড়ে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ জিম্বাবুয়ে টি-20 সিরিজের প্রথম 3টি ম্যাচ। তীব্র রোদে পুড়ছে স্টেডিয়ামের সবুজ গালিচা, মাটির তাপের ঝাপটাও যেন ঝলসে দেবে মুখ। সাগরপাড়ের স্টেডিয়ামে খেলা মানে দর্শকে পরিপূর্ণ গ্যালারি, থাকে ব্যাপক উচ্ছ্বাস। তীব্র গরমের কারণে গ্যালারিতে বসে খেলা দেখতে টাইগার ভক্তরা আছেন শঙ্কায়। তারপরও বিশ্বকাপের আগে ঘরের মাঠে শেষ টি-20 সিরিজে সমর্থন জানাতে প্রস্তুত কিরামতি দর্শক। একটু টাফ হবে যেহেতু বাংলাদেশ এশিয়ার মধ্যে, গরম তো স্বাভাবিক একটু বেশি থাকবে অন্যান্য দেশ তুলনায়। তবুও কিছু করার নাই, বাংলাদেশ দেশটাই আমাদের, খেলা তো দেখতে হবে। তো কষ্ট হইলেও খেলাটা দেখবো আমরা। অতিরিক্ত গরমের কারণে খেলা দেখতে অনেক সমস্যা হবে। যারা খেলা পাগল তারা তো খেলার মধ্যেই থাকবে, কষ্ট অনুভব হবে না তেমন।
এদিকে দর্শকদের গরমে কিছুটা স্বস্তি দিতে জহুর আহমেদ স্টেডিয়ামে নেওয়া হচ্ছে নানা ব্যবস্থা। অতিরিক্ত দামে নয়, যৌক্তিক মূল্যে গ্যালারিতে পানি কিনতে পারবেন খেলা দেখতে আসা সমর্থকরা। সেই সঙ্গে সিটি কর্পোরেশনের সহায়তায় বিনামূল্যে পানি খাওয়ার ব্যবস্থা করা হবে বলে জানান জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের ভেন্যু ম্যানেজার। এখানে প্রচুর পরিমাণ ড্রিঙ্কস এবং পানির ব্যবস্থা থাকবে। বিভিন্ন স্পন্সররা আছে, এরা সহনীয় পর্যায়ে যে প্রাইসটা বাইরে থাকে ওই প্রাইজের মধ্যেই ওরা জিনিসটা কিনে নিতে পারবে, খাওয়া দাওয়া করতে পারবে। আমরা সিটি কর্পোরেশনেরও বলবো কিছু পানির ব্যবস্থা রাখতো, এখানে নিচে যদি কেউ ফ্রি খেতে চায় ওইটা নিচে থেকে নিতে পারবে। আগামী শুক্রবার শুরু হবে সিরিজ। 200 থেকে শুরু করে 1500 টাকায় টিকিট কিনে মাঠে বসে খেলা দেখতে পারবেন দর্শকরা। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। টি-20 বিশ্বকাপের দল ঘোষণায় এবারও টালবাহানা বিসিবির। অন্য দেশগুলো ডেডলাইনের আগে দল দিলেও বিসিবি এবার গণমাধ্যমে জানায়নি কারা আছেন 15 জনের প্রাথমিক স্কোয়াডে, যা দেশের ক্রিকেটের জন্য কোনো ভালো রীতি নয় বলে মন্তব্য করেছেন ক্রিকেট বিশ্লেষক ও কোচ নাজমুল আবেদিন ফাহিম। আগে স্কোয়াড দিলেও ক্রিকেটাররাও সেভাবেই নিজেদের মানসিকভাবে প্রস্তুত করতে পারত। মিডল অর্ডার ভালো করলেও চিন্তা টপ অর্ডার নিয়ে। টি-20 দলে লিটনের অন্তর্ভুক্তি নিয়েও প্রশ্ন তুলেছেন ফাহিম। প্রতি বিশ্বকাপের আগেই বাংলাদেশের স্কোয়াড নিয়ে মঞ্চায়িত হয় একের পর এক নাটক। সবশেষ ওয়ানডে বিশ্বকাপের আগে তামিম ইকবালের ঘটনা নিয়েও জলঘোলা কম হয়নি, যার প্রভাব ছিল বিশ্ব আসরের মঞ্চে। এবার আরও একটা বিশ্বকাপের সামনে দাঁড়িয়ে টাইগার ক্রিকেট। প্রথমে নিউজিল্যান্ড, এরপর ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের মতো বড় বড় দলগুলো নিজেদের প্রাথমিক দল ঘোষণা করেছে। আইসিসির কাছে দল পাঠালেও এখনও গণমাধ্যমে দল জানায়নি বিসিবি, যা দেশের ক্রিকেটের জন্য ইতিবাচক কিছু না বলেই মন্তব্য এই ক্রিকেট বিশ্লেষকের। কেন হয় এটা বলা খুব মুশকিল, বাট কিন্তু এটাই বোধহয় আমাদের ট্রেডিশন। এর আগেও আমরা দেখে এসেছি যে শেষ মুহূর্ত পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হয়েছে এবং তারপরেও আনশিওর থেকেছি আমরা। আমাদের পুল এত ছোট, এখানে চাইলেই কিন্তু অনেকের মধ্যে দল করার সুযোগ নেই, কিন্তু হাতে গোনা কয়েকজন খেলোয়াড়ই এখানে আছে। সেখানে যদি আমাদের নিজেদেরই এত দ্বিধাদ্বন্দ্ব থাকে, তাহলে অন্যদের দ্বিধাদ্বন্দ্বগুলি থাকবে, এটা খুব স্বাভাবিক। এই মুহূর্তে এরাই আমাদের সেরা, তাহলে যাদেরকে আমরা সেরা বলছি ওরা নিজেদেরকে সেরা ভাবতে পারবে। যত দ্রুত আমরা দল দিয়ে দিবে তত মনে হয় ভালো, যে দলের খেলোয়াড়রা রিলিভড হবে এবং ওরা তাদের ব্যক্তিগত যে মানসিক প্রিপারেশনটা দরকার, যেটা অত্যন্ত জরুরি, যেটা আমরা হয়তো দেখি না, সেই জিনিসটা শুরু করে দিতে পারে। কিন্তু তাওহিদ, মাহমুদুল্লাহ, জাকিররা মিডল অর্ডার অনেকটাই স্থিতিশীল করেছেন। তবে টি-20তে আর্লি উইকেট হারানো বাংলাদেশের পুরনো সমস্যা, যেখানে লিটনকে নিয়ে প্রশ্ন তুলেছেন ফাহিম। যদিও পারভেজ ইমনের অ্যাপ্রোচে মুগ্ধ সাকিব মুশফিকদের সাবেক কোচ। তাওহিদ হৃদয়, জাকির অনেক, এরা যে ধরনের ক্রিকেট খেলে, এই ধরনের ক্রিকেট কিন্তু আগে কেউ খেলেনি। সো এটা একটা ইতিবাচক ব্যাপার যে আমাদের দলে এই ধরনের খেলোয়াড়ের উপস্থিতি আছে। এখন লেগ স্পিনারের কথা আমি বললাম, যে রিশাদের কথা বললাম, রিশাদ ক্যান বি আ ম্যাচ উইনিং প্লেয়ার। আমাদের মিডল অর্ডার ব্যাটিংটা নিয়ে আমি খুবই এক্সাইটেড। বোলিংটা আগের তুলনায় ভালো হয়েছে, আমাদের পেস বোলিংটা আগের তুলনায় ইমপ্রুভড। শুধু আমাদের সংখ্যার জায়গাটা বোধহয় টপ অর্ডারে ওপেনারদের নিয়ে সংখ্যাটা আছে। দলকে স্বস্তি দেওয়ার মতো একটা উদ্বোধনী জুটি আমরা এখনও কিন্তু বের করতে পারিনি। লিটন কুমার দাস ইজ এ ফ্যান্টাস্টিক টেস্ট প্লেয়ার, ওয়ানডে ক্রিকেটও দুর্দান্ত, কিন্তু টি-20-র যেই মানসিকতা, যে অ্যাপ্রোচ, সেটার অভাব কিন্তু আছে। পারভেজ ইমনের মধ্যে সেই জিনিসটা আছে, সেই অ্যাটিটিউডটা আছে, সেই অ্যাপ্রোচটা আছে। আমরা প্রায় দেখতে পাচ্ছি কিন্তু শেষ 4 ওভার 5 ওভারে 70 রান, 80 রান, 90 রান হচ্ছে। এগুলির চ্যালেঞ্জগুলি কিন্তু আমাদের সামনে আসবে। কিন্তু তো আমার ধারণা যে আইপিএলে আমরা যেটা দেখছি সেটা বিশ্বকাপে দেখবো তা না, আমার মনে হয় না এতটা রান হবে বিশ্বকাপে। বাট তবুও 200 রান তো ডেফিনেটলি পার্সকোর হবে, এমনকি তার চেয়ে বেশি হতে পারে। সো আমরা ব্যাটিং করলে আমাদেরকে 200 রান করতে হবে, কিংবা আমরা যদি চেস করি আমাদেরকে হয়তো 200 রান বা 200 রানের বেশি রান চেস করতে হবে। আগামী 2 জুন থেকে শুরু টি-20 বিশ্বকাপ, আর 8 জুন শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে আসর শুরু করবে বাংলাদেশ। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। সিলেটে 5 ম্যাচ সিরিজের তৃতীয় টি-20তে আজ মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত। সিরিজ বাঁচাতে জয়ের বিকল্প নেই টাইগ্রেসদের। ব্যাটিংয়ে জ্যোতি নির্ভরতা কমিয়ে সবার সমন্বিত চেষ্টার তাগিদ দিয়েছেন সহকারী কোচ নাসির উদ্দিন ফারুক। ইতিবাচক মানসিকতা ধরে রেখে ম্যাচ জিততে চায় বাংলাদেশ। ম্যাচ শুরু হবে বিকেল 4টায়। দিগেন সিংহের ছবিতে ডেস্ক রিপোর্ট।
সারা দেশ যখন তীব্র তাপপ্রবাহের কবলে, সিলেটে তখন স্বস্তির বৃষ্টি। তবে স্বস্তি নেই বাংলাদেশ নারী ক্রিকেট দলের মাঝে। 5 ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে বাজে ফিল্ডিং ও ব্যাটিংয়ে ভরাডুবির পর দ্বিতীয় ম্যাচেও খুব একটা উন্নতি আসেনি ব্যাটারদের পারফরমেন্সে। প্রথম ম্যাচে 50 করে মান বাঁচিয়েছিলেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। পরের ম্যাচে লড়াই করেছেন মুর্শিদা খাতুন, ঋতুমণি ও সুবহানা মুশতারিও দুঃসময়ে হাল ধরেছেন। প্রথম ম্যাচের তুলনায় দ্বিতীয় ম্যাচে কিছুটা উন্নতি এসেছে ব্যাটারদের পারফরমেন্সে। তবে বৃষ্টি আইনে শেষ রক্ষা পায়নি টাইগ্রেস। সিরিজ বাঁচাতে তৃতীয় ম্যাচে জয়ের বিকল্প নেই, নয়তো তৃতীয়বারের মতো ভারতের বিপক্ষে সিরিজ হারের স্মৃতি সঙ্গী হবে জ্যোতিদের। ম্যাচের আগে ভারতীয় দল বিশ্রামে কাটালেও অনুশীলনে নিজেদের শুধরে নিয়েছে বাংলাদেশ। ইতিবাচক পারফর্ম করতে পারলে ম্যাচ জেতা সম্ভব বলে মনে করেন দলের সহকারী কোচ। মেন্টালিটি আসলে মাঠের ভিতরে আমার কাছে মনে পজিটিভিটি বেশি, কারণ দেখেন লাস্ট ম্যাচে আমরা প্রথম ম্যাচে যে ব্যাটিংটা করেছি তার চেয়ে অ্যাটলিস্ট কিছুটা ইমপ্রুভ হয়েছে। আমরাও চাইবো ওই ইমপ্রুভমেন্টটা হয়তো জারি থাক। বিশ্বকাপের বছর হওয়ায় ভারতের বিপক্ষে সিরিজটাকে গুরুত্বের সঙ্গে দেখছেন কোচ। তবে ব্যাটিংয়ে জ্যোতি নির্ভরতা কমিয়ে অন্যদেরও ভূমিকা রাখা প্রয়োজন বলে মনে করেন নাসিরউদ্দিন ফারুক। এক্সেপ্ট অস্ট্রেলিয়া ছাড়া বা ইংল্যান্ড ছাড়া বাদবাকি সবগুলো টিম দেখবেন একজন বা দুজনের উপরে নির্ভর করে। তো হ্যাঁ, উই আর লাকি দ্যাট উই হ্যাভ এ ব্যাটার্স লাইক জ্যোতি। তো আমরাও যদি এরকম আরও একটা দুইটা প্লেয়ার হয়তো প্রডিউস করতে পারি, হয়তো ইউ নেভার নো, হয়তো ফিউচারে আমাদের টিম অনেক বেটার অপশনে যাবে। এই সিরিজ থেকে আমরা কিন্তু প্রিপারেশনটা নিচ্ছি আমরা ওয়ার্ল্ড কাপের জন্য। তো এটা একটা ভালো অপরচুনিটি এগেন্স্ট প্লেয়িং এগেন্স্ট ইন্ডিয়া 5 ম্যাচ। হয়তো আমরা সামনে এশিয়া কাপও খেলবো এবং হয়তো কিছু সিরিজও থাকবে সামনে। তো আমার কাছে মানে কনসেন্ট্রেশনটা আমাদের বেশি আসতেছে ওয়ার্ল্ড কাপ বেসিস আর কি। ব্যাটিংয়ের পাশাপাশি ক্রিকেটারদের ফিল্ডিংয়ে উন্নতি চান কোচ। পারভিন আক্তার, সময় সংবাদ। রোহিত পৌডেলকে অধিনায়ক করে টি-20 বিশ্বকাপের জন্য 15 সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশের সঙ্গে একই গ্রুপে থাকা নেপাল। মাত্র 18 বছর বয়সে প্রথমবারের মতো বিশ্বকাপ স্কোয়াডে জায়গা করে নিয়েছে গুলশান ঝা। দলের ব্যাটিং অর্ডারে থাকছেন দীপেন সিংহ আইরি। 9 বলে অর্ধশত হাঁকিয়ে আন্তর্জাতিক টি-20-র দ্রুততম 50-র মালিক তিনি। দলের অন্যতম ভরসা হিসেবেই থাকছেন 24 বছর বয়সী এই ব্যাটার। এছাড়া আছেন আসিফ শেখ ও কুশল ভুরতেল। বোলিং ইউনিটের সবচেয়ে অভিজ্ঞ সোমপাল কামি। নেপালের হয়ে প্রথম টি-20 বিশ্বকাপের স্কোয়াডেও ছিলেন এই পেসার। এছাড়া স্পেন আক্রমণের নেতৃত্বে থাকবেন ললিত রাজবংশী। 4 জুন নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপের যাত্রা শুরু করবে নেপাল, যে গ্রুপে বাংলাদেশ সহ আছে দক্ষিণ আফ্রিকা এবং শ্রীলঙ্কা। বাংলাদেশ সেনাবাহিনী ভলিবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে 33 পদাতিক ডিভিশন দল, আর রানার্স আপ হয়েছে 24 পদাতিক ডিভিশন দল। কক্সবাজারের রামু সেনানিবাসে প্রতিযোগিতায় ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় বিশেষ নৈপুণ্যের জন্য ইউপি সার্জেন্ট রাজু আহমেদ সেরা প্রবীণ খেলোয়াড় এবং ইউপি ল্যান্স কর্পোরাল সিফাত হোসেন সেরা নবীন খেলোয়াড় নির্বাচিত হয়েছেন। বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের মধ্যে শারীরিক উৎকর্ষ, খেলাধুলার মান উন্নয়ন, খেলোয়াড় সুলভ মনোভাবের বিকাশ এবং পারস্পরিক সৌহার্দ্য আরও মজবুতের উদ্দেশ্যে গেল 22 এপ্রিল শুরু হয় এই প্রতিযোগিতা, যেখানে বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন সেনা অঞ্চলের মোট 16টি দল অংশগ্রহণ করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অফ জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল ওয়াকারুজ্জামান। এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দেব আরেকবার। আবারও হাসপাতালে বেগম জিয়া, মেডিকেল বোর্ডের পরামর্শে সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর, শারীরিক অবস্থা বিবেচনায় পরবর্তী সিদ্ধান্ত জানালেন ব্যক্তিগত চিকিৎসক। এবং জলবায়ু পরিবর্তনের স্বাস্থ্য ঝুঁকিতে উপকূলীয় অঞ্চলের লাখো নারী, লবণাক্ততায় হুমকিতে প্রজনন স্বাস্থ্য, নারীর স্বাস্থ্য সেবা নিশ্চিতে সরকারের নতুন প্রকল্প। এই ছিল ভোরের সময়। সকালের সময় নিয়ে ফিরবেন সহকর্মী তোহা খান তামিম। আইরিন, আপনাকে ধন্যবাদ। সকালের সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পরে, সঙ্গে থাকুন সময়ের।